সো আপনাদের লাস্ট গতকালকার ক্লাসে সম্ভবত আমি প্রি স্ট্রেসিং এর সেকেন্ড কনসেপ্টের ম্যাথমেটিক্যাল প্রবলেম শেষ করছিলাম। এরপরে থার্ড কনসেপ্টের প্রথমে আমাদের জাস্ট থিওরিটিক্যাল যে জিনিসগুলো, এর একটা থিওরিটিক্যাল ডেরিভেশন আছে, থিওরিটিক্যাল ডেরিভেশন পর্যন্ত বলছিলাম। তো আমাদের এই থিওরিটিক্যাল ডেরিভেশন মুখস্থ করা লাগবে না, এখানে আসলে মানে জটিল কোনো কিছু নাই বা মুখস্থ করার মতো কোনো কিছু নাই, বা এইটা ডেরিভেশনে ডাইরেক্ট পরীক্ষায় আসবেও না। এখানে যে ডেরিভেশনটা যেভাবে করা আছে এটা আমরা আরো ইজিলি খুব সহজেই বুঝতে পারি, বা এর থেকে আরো অনেক ইজিলি আমরা 2 লাইনে এই ডেরিভেশনটা ফাইনাল যে রেজাল্ট সেই ফাইনাল রেজাল্টটা বের করে ফেলতে পারি। সো এটার আসলে আমাদের মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা আসলে জাস্ট দেখার জন্য এখানে দেখতে পারি। সো এখানে যে ডেরিভেশনটা, এটা নিয়ে প্রথমে আমি শুরু করি। এখানে যে ডেরিভেশনটা দেওয়া আছে মেইনলি an expression for balancing load of a pre-stressed concrete beam subjected to bending UDL। তার মানে হচ্ছে একটা প্রি-স্ট্রেস বিমের উপরে যদি ইউডিএল লোড থাকে, তাহলে সেই ইউডিএল লোডটাকে ব্যালেন্স করার জন্য আমাদের প্রি স্ট্রেসের কি পরিমাণ, অর্থাৎ প্রি স্ট্রেসিং ফোর্সটা কত হবে, সেই ফোর্স বের করার এখানে একটা ডেরিভেশন করা আছে। তো এই ফোর্সটা আসলে এই ডেরিভেশন দিয়ে আমরা বের করতে পারি, এটা হচ্ছে জাস্ট মানে জিওমেট্রিক ডেরিভেশন, মানে জিওমেট্রি ইউজ করে ডেরিভেশন করা আছে। এছাড়াও আমরা খুব ইজিলি জাস্ট আমরা সিম্পল একটা কনসেপ্টের মাধ্যমে আমরা মোটামুটি ফোর্সটা বের করতে পারি। ফোর্সটা কিভাবে বের করতে পারি, আমরা যদি চিন্তা করি যে আমাদের এইখানে যে পরিমাণ ইউডিএল লোডটা আছে সেই পরিমাণ ইউডিএল লোডটাকে আমরা এই প্রি স্ট্রেসিং ফোর্স দিয়ে আমরা সেটাকে ব্যালেন্স করব। তাহলে সেটা আমরা কি করতে পারি, আমরা যদি বিমের একদম মিডল স্প্যানের কথা চিন্তা করি, ম্যাক্সিমাম মোমেন্টটা জেনারেট হবেই হচ্ছে মিড স্প্যানে। তো ইউডিএল লোডের কারণে মিড স্প্যানে ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা হচ্ছে WL² বাই 8। এটা আমরা জানি যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের একদম ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট হয়ে গেছে তার মিড স্প্যানে, এবং মিড স্প্যানে সে ম্যাক্সিমাম মোমেন্টের ইকুয়েশনটা হচ্ছে WL² বাই 8। এর আগে আমরা ফার্স্ট কনসেপ্ট বা সেকেন্ড কনসেপ্টে আরো একটা জিনিস দেখে আসছি, এখানে প্রি স্ট্রেসিং ফোর্সটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম প্রি স্ট্রেস ফোর্সের যে পজিশন, সেই পজিশনটাকে আমরা ইসেন্ট্রিসিটি ই দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে এখানে যদি প্রি স্ট্রেসিং ফোর্সটা কাজ করে, আমরা ফার্স্ট কনসেপ্টে দেখে আসছি এই প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে এখানে যে মোমেন্টটা তৈরি হয় সেই মোমেন্টটা জেনারেট হয় হচ্ছে মোমেন্ট ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্স হচ্ছে এফ আর ডিস্টেন্স হচ্ছে ই। তাহলে আমাদের উপর থেকে যে ইউডিএলটা এখানে ইম্পোজ হইতেছে সেই ইউডিএলটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে ইউডিএল এর কারণে মিড স্প্যানের টোটাল মোমেন্টটা হচ্ছে WL² বাই 8, আর প্রি স্ট্রেসিং ফোর্স এর কারণে মিড স্প্যানের মোমেন্ট হচ্ছে এফ ইন্টু ই। এখন যদি ব্যালেন্স করতে হয় তাহলে এই দুইটা উপর থেকে ইউডিএল লোডটা ডাউনওয়ার্ড কাজ করতেছে আর প্রি স্ট্রেসিং ফোর্সটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে কাজ করতেছে, তাহলে ব্যালেন্স করতে হলে এই দুটাকে ইকুয়াল ধরতে হবে। ইকুয়াল ধরে এখন যদি প্রি স্ট্রেসিং ফোর্স আমরা এফ ইকুয়াল টু বের করি, তাহলে এফ ইকুয়াল টু বের করলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে WL² বাই 8 ই, WL² বাই 8 ই। এই এই জিনিসটাই মেনলি এরা এখানে জিওমেট্রিক্যালি বের করছে। এখানে আমরা জাস্ট মোমেন্টের কনসেপ্ট দিয়ে 2 লাইনে দেখাই দিলাম যে আসলে এই প্রি স্ট্রেসিং ফোর্সটা কত দরকার, এখানে আলটিমেটলি দেখেন ওরা সেম এই জিনিসটাই বের করছে জিওমেট্রিক্যালি। তো এখানে ওরা জাস্ট প্রি স্ট্রেসিং ফোর্সটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, এরা এখানে পি দ্বারা প্রকাশ করছে। এখানে ডাব্লিউ বি কথাটার মানে হচ্ছে ব্যালেন্সিং ইউডিএল, অর্থাৎ আমাদের এখানে যে ইম্পোস্ট ইউডিএল ডাব্লিউ, আর আমরা এখানে ডাব্লিউ বি দ্বারা এখানে যে ডাব্লিউ বি লেখা আছে ডাব্লিউ বি কথাটার মানে হচ্ছে ব্যালেন্সিং ইউডিএল, অর্থাৎ নিচের থেকে উপরের এই ইউডিএলটাকে ব্যালেন্স করার জন্য যে ইউডিএল কাজ করতেছে সেটা হচ্ছে ডাব্লিউ বি। এর পাশাপাশি আর যেটা পার্থক্য সেটা হচ্ছে WL²বাই 8 আমরা লিখছি 8 ই, এখানে লেখা আছে 8 জি। এখন ই আর জি এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, আলটিমেটলি মানে ই এবং জি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এর আগে ফার্স্ট কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট বা যত রকম যত ম্যাথমেটিক্যাল প্রবলেম করে আসছি সব ক্ষেত্রে আমরা ইসেন্ট্রিসিটিকে ই দ্বারা প্রকাশ করছি এবং আমরা ই রেখে দিতে পারি। এইখানে ওরা জাস্ট কি করছে, এরা ইসেন্ট্রিসিটিকে ই দ্বারা প্রকাশ করছে শুধুমাত্র একদম মিড স্প্যানে যেখানে ম্যাক্সিমাম স্যাগ হয়, অথবা মিড স্প্যানে যেখানে ইসেন্ট্রিসিটির ভ্যালুটা ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে এরা আলাদা আর একটা টার্ম নিয়ে আসছে, সেটাকে জি দ্বারা প্রকাশ করছে। তো এখানে আসলে আমাদের জি না লেখে আমরা যদি জাস্ট WL²বাই 8 ই লিখি তাতেও কোনো অসুবিধা নাই। তো এখান থেকে জাস্ট আমরা যেটা বললাম সেটা জাস্ট এইখানে যে ডেরিভেশনটা করা আছে এটা হচ্ছে জিওমেট্রিক্যালি এটা সলভ করা আছে। আমরা চাইলে জাস্ট মোমেন্টের কনসেপ্ট দিয়েও দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের সেম একই রকম ভ্যালু আসে বা একই রকম ইকুয়েশন আসে।
সো থার্ড কনসেপ্টে মেইনলি আমাদের কাজ কি? থার্ড কনসেপ্টের কাজ হচ্ছে আমাদের থার্ড কনসেপ্টের ম্যাথমেটিক্যাল প্রবলেমে যখন আমরা যাবো তখন আমরা দেখবো থার্ড কনসেপ্ট হচ্ছে আমাদের একটা বিমের উপরে যে যে ধরনের লোড আসে সেই ধরনের লোডটাকে আমরা আসলে কিভাবে ব্যালেন্স করতে পারবো। এই কনসেপ্টটার নামই হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। লোড ব্যালেন্সিং কনসেপ্ট এখানে জাস্ট আমাদের চিন্তা করতে হবে যে ইম্পোজড লোড, আমাদের বিমের উপরে যে পরিমাণ লোড আসতেছে সেটাকে আমরা ব্যালেন্স কিভাবে করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের থার্ড কনসেপ্ট নিয়ে আলোচনা। এবং থার্ড কনসেপ্টের ম্যাথগুলো ওই ফার্স্ট সেকেন্ডের থেকে আরো বেশি ইজি, খুবই সহজ এবং তুলনামূলক এই ম্যাথগুলো আরো ছোট ছোট। তো ম্যাথে যাওয়ার আগে আমি আরো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে টেন্ডন প্রোফাইলস অ্যান্ড ইকুইভ্যালেন্ট লোডিং। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বোঝার জন্য। এখানে দেখানো হয়েছে যে কি ধরনের কেবল মানে যে কেবল প্রোফাইল বা টেন্ডন প্রোফাইল থাকলে তার ইকুইভ্যালেন্ট লোডিং কেমন হয়। ইকুইভ্যালেন্ট লোডিং মানে হচ্ছে আমরা যদি প্রথম ফিগার দিয়ে চিন্তা করি, এখানে প্রথমে যে ফিগারটা দেওয়া আছে এখানে একটা জাস্ট নর্মাল বিম আছে, এই বিমের নিচের দিকে স্ট্রেট একটা কেবল প্রোফাইল দেওয়া আছে বা স্ট্রেট একটা টেন্ডন প্রোফাইল দেওয়া আছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই বরাবর সেটা প্রি স্ট্রেস ফোর্স দিতেছে। তা এই বরাবর প্রি স্ট্রেস ফোর্স দিলে যেহেতু দেখেন জাস্ট এখানে একটা ফোর্স দিতেছে এখানে একটা ফোর্স দিতেছে, এই দুই পাশে ফোর্স দিলে কি হবে, যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি আছে এইখানে বা নিউট্রাল অ্যাক্সিস আছে এখানে, তো নিউট্রাল অ্যাক্সিস থেকে যেহেতু ফোর্সের একটা ডিস্টেন্স আছে, তাহলে এই ফোর্সের সাথে ডিস্টেন্স গুণ করে এই পাশে একটা মোমেন্ট জেনারেট হবে, এই পাশে একটা মোমেন্ট জেনারেট হবে। যেহেতু একটা স্ট্রেট কেবল, যদি আমি এটাকে টান দেই অথবা এটাকে টান দেই তাহলে কিন্তু এই আলটিমেটলি জাস্ট এরকম কোনো রিয়াকশন ফোর্স দিবে না, এ শুধু এই পাশে একটা মোমেন্ট দিবে আর এই পাশে একটা মোমেন্ট দিবে। এখন আমরা আসি পরের যে ফিগারটা, পরের ফিগারটাতে যদি দেখি এখানে কেবল প্রোফাইলটা আছে হচ্ছে এরকম, এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন, এখান থেকে এই পর্যন্ত আরেকটা স্ট্রেট লাইন। এখন আমরা একটু চিন্তা করি এইটা আসলে যখন যদি আমরা এখানে প্রি স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করি এরকম কেবল বা এরকম টেন্ডনে যদি আমরা প্রি স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যখন কেবলটা আমরা দুই দিক থেকে টান দেব এ কি হবে, সোজা হইতে চাইবে, সোজা হইতে চাইলে সব থেকে বেশি পরিমাণ ফোর্স দিবে কোথায়, একদম এই যে এই পজিশনটাই, এখান থেকে উপরের দিকে সব থেকে বেশি পরিমাণে সে ফোর্স প্রয়োগ করবে। তো আমরা এখান থেকে একটা জেনারেল কনসেপ্ট নিতে পারি যে আসলে আমাদের বিমের উপরে কি ধরনের লোড থাকলে সেখানে আমরা কি ধরনের কেবল প্রোফাইল ইউজ করব। যদি এরকম থাকে যে আমাদের বিমের অন্য ধরনের কোনো লোড নাই, শুধুমাত্র বিমের মিড স্প্যানে এরকম একটা লোড আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কেবল প্রোফাইলটাকে এইভাবে রাখতে পারি যাতে যখন আমরা প্রি স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করবো তখন জাস্ট সেই আমাদের যে ইম্পোজড লোড সেটার এগেনস্টে এই একটা ব্যালান্সিং লোড দিতে পারে বা সেটা রেজিস্ট করার জন্য এটাকে এই কেবল প্রোফাইলটা বা প্রি স্ট্রেস যে বিমটা সেটা একটা ব্যালান্সিং লোড প্রয়োগ করতে পারে। থার্ড এখানে যে চিত্রটা আছে এখানে দেখানো হচ্ছে যে একটা ইউডিএল লোড, আমাদের বিমের উপরে যদি একটা ইউডিএল লোড থাকে তাহলে ইউডিএল লোডের জন্য আমাদের কেবল প্রোফাইল বা টেন্ডন প্রোফাইলটা হবে এরকম, এটাকে বলা হয় প্যারাবোলিক শেপ। তো প্যারাবোলিক শেপের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে টান দেই এবং এখান থেকে স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যেহেতু এখানে সব জায়গায় ইউডিএল আছে এই নিচের থেকে দুই পাশে টান দিলে সব জায়গায় এই হচ্ছে একটা ব্যালান্সিং লোড অ্যাপ্লাই করবে এবং ব্যালেন্সিং লোডের মাধ্যমে সে চেষ্টা করবে আমাদের এই বিমের উপরে যে ইম্পোজ লোডটা আছে সেই লোডের ম্যাগনিটিউডটা বা ভ্যালুটাকে আইদার নিউট্রাল করে দেওয়া অথবা ভ্যালুটাকে কমায় দেওয়া। লাস্টলি এখানে আরেকটা যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে এই সাপোর্ট থেকে এটুকু লিনিয়ার বা সরলরৈখিক, এখান থেকে এটুকু সরলরৈখিক, আবার এখান থেকে এটুকু সরলরৈখিক। এই ধরনের কেবল প্রোফাইল ইউজ করা হয় যখন আমাদের বিমের উপরে থার্ড পয়েন্ট লোডিং থাকে। থার্ড পয়েন্ট লোডিং মানে কি, মানে হচ্ছে এই বিমটার প্রত্যেক 1/3 ডিস্টেন্স পরে পরে ডিস্টেন্স আছে, লোড আছে। যদি পুরাটা ডিস্টেন্সটাকে আমরা এল বলি তাহলে থার্ড পয়েন্ট লোডিং হচ্ছে এখানে যে লোডটা থাকবে সেটা হচ্ছে L/3, এখানে যে লোডটা থাকবে সেটাও ডিস্টেন্স হবে পরের L/3। এরকম যদি 1/3 ডিস্টেন্স দূরে দূরে লোডিং থাকে তাহলে সেইটাকে বলা হয় থার্ড পয়েন্ট লোডিং। যদি থার্ড পয়েন্ট লোডিং থাকে তাহলে সাধারণত আমাদের কেবল প্রোফাইলটা হয় এরকম। এই ক্ষেত্রে যদি আমাদের যে প্রি স্ট্রেসিং ফোর্স আমরা অ্যাপ্লাই করি তাহলে এবং এই পজিশনে সে একটা ব্যালান্সিং লোড দেয়। আমরা এই পাশের ফিগার থেকেও দেখতে পাচ্ছি যেখানে যেখানে আমাদের এই যে আমরা লিনিয়ার নিয়ে সেইখানে রাখছিলাম, তাহলে যখন ফোর্স দিব এইখান থেকে সে একটা ব্যালান্সিং লোড অ্যাপ্লাই করবে। তো এখানে যে আমরা চারটা ফিগার দেখলাম এই চারটা ফিগার মধ্যে আমাদের সব থেকে রিয়াল প্র্যাকটিক্যাল কেস, যেটা প্র্যাকটিক্যাল কেস হচ্ছে আমাদের ইউডিএলটা। কারণ যে কোনো স্ট্রাকচারাল মেম্বারের কথা যদি চিন্তা করি তাহলে সেখানে আসলে মোস্ট অফ দ্য কেসেসে লোড হিসেবে ইউডিএলই আসে, পয়েন্ট লোড বা অন্যান্য লোড আসতে পারে কিন্তু সব থেকে বেশি কেস ইউডিএল আসে।
কারণ কি, কারণ আমি যদি বাইরের যে কোনো এক্সটার্নাল লোডের কথা বাদও দেই, অ্যাটলিস্ট আমরা যে মেম্বারটা কথা বলতেছি তার তো একটা সেলফ ওয়েট থাকে। তো সেলফ ওয়েটটা সবসময় ডাউনওয়ার্ড ইউডিএল হিসেবে কাজ করে। তাই যে কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারের মধ্যে ইউডিএলটা অলওয়েজ থাকবেই। তো এইখান থেকে এই যে মেম্বারটা বা এই যে ফিগারটা, এটা হচ্ছে আমাদের মোর প্র্যাকটিক্যাল কেস। এই থার্ড পয়েন্ট লোডিং বা সরি থার্ড কনসেপ্টের ম্যাথ গুলো খুবই ইজি ম্যাথ এবং তুলনামূলক অনেক ছোট ছোট ম্যাথ। এখানে ফর্মুলাও আমাদের খুব একটা বেশি ফর্মুলা নাই, জাস্ট আমাদের ছোট ছোট দু একটা কনসেপ্ট ইউজ করলেই মোটামুটি আমাদের ম্যাথ গুলা ইজিলি আমরা সলিউশন করতে পারবো। তো আমরা একটা ম্যাথ দেখি, এক্সাম্পল 4.11, যেটা এখানে বলা আছে রেক্টাঙ্গুলার প্রি স্টেজ বিম 150 মিলিমিটার ওয়াইড এন্ড 300 মিলিমিটার ডিপ। আপনারা এখনো অনেকে গুগল ক্লাসরুমে অ্যাড হন নাই। যারা গুগল ক্লাসরুমে অ্যাড হন নাই এখনো, তারা আপনাদের গ্রুপে গুগল ক্লাসরুমের ইনভাইটেশন লিংক দেওয়া আছে, তাদের ইনভাইটেশন লিংকের মাধ্যমে গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে নেবেন, অথবা আমাকে পার্সোনালি একটা মেইল পাঠাবেন, আমি আপনাদেরকে অ্যাড করে দিব। এভাবে ক্লাস নেওয়ার মাঝখানে তো একজন একজন করে জয়েন করলে এটা হচ্ছে ইরিটেটিং, ক্লাসের ফ্লো নষ্ট হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম এক্সাম্পল 4.11, যেটা বলতেছি রেক্টাঙ্গুলার প্রি স্টেজ বিম 150 মিলিমিটার ওয়াইড এন্ড 300 মিলিমিটার ডিপ ইজ ইউজড ওভার অ্যান ইফেক্টিভ স্প্যান অফ 10 মিটার। তার মানে হচ্ছে একটা বিম আছে, এরকম একটা বিম আছে, রেক্টাঙ্গুলার একটা বিম আছে, যেটার উইথ প্রস্থ হচ্ছে 120 মিলিমিটার এবং তার ডেপথ ডেপথ বলা আছে, সরি প্রস্থ হচ্ছে 150 মিলিমিটার এবং ডেপথ হচ্ছে 300 মিলিমিটার। এবং এটা লেন্থ মানে হচ্ছে একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের ডিস্টেন্স। ধরেন এখানে যদি একটা সাপোর্ট থাকে, এখানে একটা যদি সাপোর্ট থাকে, তাহলে তাদের মধ্যবর্তী স্প্যান লেন্থ বা বিমটার লেন্থ হচ্ছে 10 মিটার। The cable with zero eccentricity at the supports and linearly varying to 50 মিলিমিটার at the center। কথাটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলা আছে যে কেবলটা আছে, সেই কেবলটা সাপোর্টের ইসেন্ট্রিসিটি জিরো। সাপোর্টের ইসেন্ট্রিসিটি জিরো মানে হচ্ছে কেবলটা একদম সাপোর্ট থেকেই শুরু হয়েছে। এরপরে বলতেছে লিনিয়ারলি ভ্যারিং টু 50 মিলিমিটার এট দ্য সেন্টার। এখানে কিন্তু বলা আছে সাপোর্ট থেকে সেন্টার পর্যন্ত লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে রৈখিক ভাবে যাবে, সরল রৈখিক ভাবে যাবে। এইখান থেকে এই পর্যন্ত সরল রৈখিক ভাবে নিচে নামছে, নিচে নামার পরে একদম মিড স্প্যানে, সেটার বলা আছে প্রশ্নে বলা আছে ইসেন্ট্রিসিটি হচ্ছে 50 মিলিমিটার, ভ্যারিং টু 50 মিলিমিটার এট দ্য সেন্টার। তারপরে আবার এইখান থেকে আবার লিনিয়ারলি এই 50 মিলিমিটার আসার পরে একদম মাঝখান থেকে আবার লিনিয়ারলি এই সাপোর্টে চলে যাবে। অর্থাৎ এখানে কিন্তু এরকম যে কেবল প্রোফাইলটা আছে, সে কেবল প্রোফাইলটা কিন্তু জাস্ট এরকম স্ট্রেট লাইন হিসাবে আছে, এরকম কার্ভ আকারে নাই বা প্যারাবোলিক শেপ আকারে নাই। এরপরে যদি আমরা প্রশ্ন দেখি, বলা আছে কি বলা আছে, এরপরে বলা আছে ক্যারিজ অ্যান ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্স অফ 500 কিলো নিউটন। তার মানে এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটার ভ্যালু হচ্ছে 500 কিলো নিউটন। এখান থেকে বলতেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য কনসেন্ট্রেটেড লোড কিউ লোকেটেড এট দ্য সেন্টার অফ দ্য স্প্যান ফর দ্য ফলোয়িং কন্ডিশন। তার মানে হচ্ছে আমরা যদি এই ফিগারটার দিকেই চিন্তা করি, আমাদের এই ফিগারটার প্রোফাইলটা আছে হচ্ছে এরকম, কেবল প্রোফাইলটা আছে হচ্ছে এরকম। তাহলে এখন যদি আমরা প্রি স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই ফিগারটা একদম মিডিল বরাবর সে একটা ব্যালেন্সিং লোড দিবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ব্যালেন্সিং লোড যেহেতু মিডিল বরাবর দিতেছে, এইখানে আমাদের একটা এক্সটার্নাল পয়েন্ট লোড আছে, সেটা প্রশ্নেতেও বলা আছে। দেখেন ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য কনসেন্ট্রেটেড লোড। কনসেন্ট্রেটেড লোড লোড মানেই হচ্ছে পয়েন্ট লোড, কিউ কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোডটার নাম দিয়ে দিছে কিউ, এবং বলা আছে এটার লোকেশন হচ্ছে সেন্টার অফ দ্য স্প্যান। তার মানে হচ্ছে বিমের মাঝখানে এরকম একটা পয়েন্ট লোড আছে যেটার নাম দিয়ে দিছে কিউ। এখন এই কিউ এর ভ্যালুটা বের করতে হবে, বের করার জন্য দুইটা আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। তো প্রথম কন্ডিশনে বলতেছে ইফ দ্য লোড কাউন্টারঅ্যাক্টস দ্য বেন্ডিং ইফেক্ট অফ দ্য প্রি স্ট্রেসিং ফোর্স নেগলেক্টিং সেলফ ওয়েট অফ দ্য বিম। তার মানে হচ্ছে প্রথম কন্ডিশনে আমাদের কিউ এর ভ্যালুটা বের করতে হবে এই বিমটা সেলফ ওয়েটটা কনসিডার না করে, অর্থাৎ সেলফ ওয়েটটা বাদ দিয়ে এই কিউ এর ভ্যালুটা বের করতে হবে। সেটার জন্য কন্ডিশন বলা আছে দ্য লোড কাউন্টারঅ্যাক্টস দ্য বেন্ডিং ইফেক্ট অফ দ্য প্রি স্ট্রেসিং বিম। তার মানে হচ্ছে এখানে এই যে প্রি স্ট্রেসিং যে বিম, এটা এখানে যে পরিমাণ লোড দিবে এবং উপর থেকে যে পরিমাণ লোড পড়বে, এই দুইটার ভ্যালু হচ্ছে সেম। এখানে বলাই আছে দ্য লোড কাউন্টারঅ্যাক্টস দ্য বেন্ডিং ইফেক্ট। তার মানে হচ্ছে এই প্রি স্ট্রেসিং ফোর্সটা টানার কারণে আমাদের প্রি স্ট্রেসিংটা উপরের দিকে যে ব্যালেন্সিং লোড দিবে এবং উপর থেকে নিচ বরাবর যে কিউ লোড পড়তেছে, এই দুইটার ভ্যালুটা সেম। এখন সেই লোডের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জাস্ট সিম্পল কনসেপ্ট যদি এখানে কাজে লাগাই তাহলে কি আসে দেখি। এই যে একটা বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে জাস্ট এরকম একটা পয়েন্ট লোড আছে, সেই পয়েন্ট লোডের ভ্যালুটা হচ্ছে কিউ।
তাহলে আমরা যদি জাস্ট এই পয়েন্ট লোডের কারণে বা এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট বের করি, একটা সিম্পলি সাপোর্টেড বিমের মিডি স্প্যানে, একদম মিডি স্প্যানে যদি একটা পয়েন্ট লোড থাকে, তাহলে সেই মিডি স্প্যানে মোমেন্টের ফর্মুলাটা আসে হচ্ছে ইউএল ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আপনাদের ওই মেকানিক্স অফ সলিডস এর কনসেপ্ট থেকে আসে, বা যদি কেউ এটা ফর্মুলা আকারে মনে রাখতে পারেন দ্যাটস ভেরি গুড, তাহলে আর কোনো কিছুই করা লাগবে না। যে মিড স্প্যানে যদি পয়েন্ট লোড থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা, মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে মোমেন্ট এম ইকুয়াল টু ইউএল বাই 4। যেমন আমরা যদি ইউডিএল থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা আছে ডাব্লিউএল স্কোয়ার বাই 8। সেম একইভাবে যদি পয়েন্ট লোড থাকে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা আসে হচ্ছে কিউএল বাই 4। আর কেউ যদি ফর্মুলা মনে রাখতে না চান, তাহলে এই যে কিউ লোডের কারণে দুই পাশে এরকম একদম সেই প্রথমের দিকে মেকানিক্স অফ সলিডস ওয়ানে প্রথমে লোড থেকে রিয়াকশন বের করা, রিয়াকশন থেকে মুভমেন্ট বের করা, কেউ যদি ওইভাবে করে নিতে চান তাতেও কোনো অসুবিধা নাই, ইটস আপ টু ইউ। লোডের কারণে আমরা এখানে মোমেন্ট পাইলাম হচ্ছে কিউ এল বাই 4। এখন আমরা যদি প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট বের করি, প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট সবসময় এফ ইন্টু ই। প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ফোর্স ইন্টু ইসেন্ট্রিসিটি। এখানে প্রি স্ট্রেসিং ফোর্স এফ, আর ইসেন্ট্রিসিটি, এই যে মিড স্প্যান ইসেন্ট্রিসিটি দেওয়া আছে হচ্ছে 50 মিলিমিটার। তাহলে আমাদের প্রশ্নতেই বলা আছে উপর থেকে যে লোডটা পড়তেছে এবং প্রি স্ট্রেসিং এর ফোর্সের কারণে যে লোড, সেই দুইটা হচ্ছে সমান বা ব্যালেন্স করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে যে মোমেন্ট এফ ই ইকুয়াল টু এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট কিউ এল ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমার কিউ এর ভ্যালুটা বের করতে হবে। এফ এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে, জাস্ট কিউ ইকুয়াল টু আমরা যদি এই সবকিছু রিঅ্যারেঞ্জ করি, কিউ ইকুয়াল টু ফর্মুলাটা দাঁড়াই 4 এফ ই ডিভাইডেড বাই এল। এখানে 4 তো কনস্ট্যান্ট ভ্যালু, এফ এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 500 কিলো নিউটন। তো 500 কিলো নিউটন থেকে যদি আমি নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। এর পাশে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি প্রশ্নে দেওয়া আছে 50 মিলিমিটার। আর এলটা হচ্ছে স্প্যান লেন্থ হচ্ছে 10 মিটার। 10 মিটার, এই যে প্রশ্নে দেওয়া আছে স্প্যান লেন্থ 10 মিটার। এখন বাকি সব ভ্যালুগুলো যেহেতু আমরা মিলিমিটারে নিছি, তাই মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করার জন্য আমরা 1000 বা 10⁻³ দ্বারা গুণ করতেছি। এই পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে কিউ এর ভ্যালুটা আসে হচ্ছে 10,000 নিউটন, বা কিলো নিউটনে চিন্তা করলে 10 কিলো নিউটন। এটুকুই হচ্ছে আমাদের প্রথম যে পার্ট বা প্রথম কন্ডিশন, যেটা এ এ কন্ডিশন, যেটা এ কন্ডিশনের আনসার। আমাদের এই কন্ডিশনে বলতেছিল যদি আমাদের প্রি স্ট্রেসিং এর যে ব্যালেন্সিং লোড, সেটা যদি এক্সটার্নাল লোডকে ব্যালেন্স করে, তাহলে সেক্ষেত্রে কিউ এর ভ্যালুটা কত, সেটা আমরা বের করলাম। এবং প্রথম কন্ডিশনে আমাদের এখানে লেখা ছিল নেগলেক্টিং দ্য সেলফ ওয়েট অফ দ্য বিম, অর্থাৎ বিমের সেলফ ওয়েটটা বাদ দিয়ে আমাদের এই প্রবলেমটা আমরা সলিউশন করছি, বা বিমের সেলফ ওয়েটটা বাদ দিয়ে আমাদের যে ফোর্সটা আছে, সেটাই হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড যে কিউ ফোর্সটা আছে সেটাকে ব্যালেন্স করতেছে। এবার যদি আমরা সেকেন্ড কন্ডিশনে আসি, বি যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমে যদি আসি, বি প্রবলেমে বলা আছে ইফ দ্য প্রেসার লাইন পাসেস থ্রু দ্য আপার কার্ন অফ দ্য সেকশন আন্ডার দ্য সেকশন অফ এক্সটার্নাল লোড সেলফ ওয়েট অ্যান্ড প্রি স্ট্রেস। ইজিলি যদি আমি কথাটা বলি, সেকেন্ড বি প্রবলেমটার কন্ডিশনটা হচ্ছে, যদি আমরা এখন বিমের সেলফ ওয়েটটা চিন্তা করি এবং প্রেসার লাইন আমরা সেকেন্ড কনসেপ্টে শিখছিলাম, প্রেসার লাইন যদি আমি এখানে একটু দেখাই, প্রেসার লাইন ছিল হচ্ছে এরকম। প্রেসার লাইন হচ্ছে এরকম, যে আমরা বলছিলাম যে নিউট্রাল অ্যাক্সিস এর উপর দিয়ে যে কম্প্রেশন জোন দিয়ে যে একটা প্রেসার লাইন বা থ্রাস্ট লাইন পাস করে। তো এইখানে সেকেন্ড যে কন্ডিশন সেটাই বলা আছে, যদি প্রেসার লাইনটা এরকম আপার কার্ভ দিয়ে পাস করে এবং এখানে এক্সটার্নাল লোড, বিমের সেলফ ওয়েট সবকিছু কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে কিউ এর ভ্যালুটা কত হবে। আমরা যখন এ প্রবলেমে কিউ এর ভ্যালুটা বের করছি, সেখানে কিন্তু বিমের সেলফ ওয়েট ধরা নাই, এখানে শুধুমাত্র আমাদের এক্সটার্নাল লোডটাই কনসিডার করা আছে, আর কোনো লোড কনসিডার করা নাই। এখন যখন আমরা সেকেন্ড কন্ডিশনে আসতেছি, সেখানে আমাদের বলা আছে প্রি স্ট্রেস লোড, এক্সটার্নাল লোড, বিমের সেলফ ওয়েট সবকিছু কনসিডার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আসি, আমাদের প্রথমে একটা সেকেন্ড কন্ডিশনের প্রথম লাইনে লেখা আছে দ্য প্রেসার লাইন পাসেস থ্রু দ্য আপার কার্ন অফ দ্য সেকশন। আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, মেকানিক্স অফ সলিডস 2 তে আপনারা একটা জিনিস পড়ছিলেন কার্ন অফ এ সেকশন নামে। কার্ন অফ এ সেকশন মানে হচ্ছে একটা, যে কোনো একটা স্ট্রাকচারাল মেম্বার, কারণ এরকম একটা যদি বিম থাকে, বিমের সেন্ট্রয়েড এর কাছাকাছি একটা অংশ, যেখানে যদি কোনো লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে আলটিমেটলি সেই লোডটা শুধুমাত্র এক ধরনের স্ট্রেস ডেভেলপ করে। বা যদি সহজ কথায় বলি, তাহলে কার্নের ভিতরে যদি কোনো লোড পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটা শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে। তার মানে হচ্ছে প্রথম লাইনে যে কথাটা আছে, দা ইফ দ্য প্রেসার লাইন পাসেস থ্রু আপার কার্ন অফ দ্য সেকশন, এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের যে বিমটা আছে, সেই বিমটা যেহেতু
আপার কার্ন অফ দ্য সেকশন গেছে, এর বটম বটম একদম মিড স্প্যানের বটমে এর স্ট্রেসটা হবে জিরো। মিড স্প্যানে এর বটমে স্ট্রেসটা হবে জিরো। তো এটাই লেখা আছে, ইন দ্য প্রেশার লাইন পাসেস থ্রু আপার কার্ন সেকশন এফ বটম, এফ বি মানে হচ্ছে এফ বটম, বটমে স্ট্রেস হচ্ছে জিরো। তাহলে একদম টোটাল স্ট্রেসের ফর্মুলা আমরা সেই কনসেপ্ট ওয়ান থেকে দেখতেছি। কনসেপ্ট ওয়ান থেকে আমরা দেখতেছি টোটাল স্ট্রেসের ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস, এটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ফ্লেক্সার স্ট্রেস, আর এই দুইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মুভমেন্টের বা এক্সটার্নাল লোডের কারণে মুভমেন্টের জন্য ফ্লেক্সার স্ট্রেস। তো আমাদের এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের এই কিউ কিউ এর যে ভ্যালুটা বা পয়েন্ট লোড যে কিউ এর ভ্যালু, সেই কিউ এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো সেটা কিভাবে করব, প্রথমে যদি আমরা সেলফ ওয়েট চিন্তা করি, আমাদের বিমের সেলফ ওয়েট ক্যালকুলেশন করতে চাই, সেলফ ওয়েট বের করার নিয়মটা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট, কংক্রিটের ইউনিট ওয়েটের সাথে কংক্রিটের এরিয়া গুণ দিতে হয়। তো এই প্রশ্নে কংক্রিটের ইউনিট ওয়েট দেওয়া নাই, পরীক্ষার প্রশ্নে আসলে অবশ্যই কংক্রিটের ইউনিট ওয়েট দেওয়া থাকবে, কিন্তু এর আগে যে প্রবলেমগুলো আমরা সলভ করছি সেখানে কংক্রিটের ইউনিট ওয়েট আমরা 24 ইউজ করছি, তাই এখানেও 24 ইউজ করা হয়েছে। এখানে ডাইমেনশন দেওয়া আছে, উইডথ দেওয়া আছে 150 মিলিমিটার, তো মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করা হয়েছে। আর ডেপথ দেওয়া আছে 300 মিলিমিটার, সেটাও মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করা হয়েছে। আর তার সাথে এই কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 24। এটা যদি গুণ করি তাহলে আমাদের সেলফ ওয়েটটা আমরা ইউডিএল আকারে পাই 1.08 কিলো নিউটন পার মিটার। এখন এই সেলফ ওয়েটের জন্য যে মোমেন্ট জেনারেট হবে সেই মোমেন্টটা যদি বের করি, মোমেন্ট ডিউ টু সেলফ ওয়েট ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1.08, আর প্রশ্নের দেওয়া আছে স্প্যান লেন্থ 10 মিটার, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 8, এটা করলে ক্যালকুলেশন করলে আমাদের মোমেন্টের ভ্যালু আসে হচ্ছে 13.5 কিলো নিউটন মিটার। তো কিলো নিউটন থেকে নিউটনে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর মিটার থেকে মিলিমিটারে নিতে হলে আরো 1000 দ্বারা গুণ করতে হয়। তো আমি যদি নিউটন মিলিমিটার ইউনিটে নিতে চাই তাহলে আমাদের এখান থেকে মোমেন্টের ভ্যালুটা আসে 13.5 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমাদের যে লাইভ লোড বা কনসেন্ট্রেটেড লোড, কনসেন্ট্রেটেড লোডের কারণে আমরা মোমেন্ট বের করে নিতে পারি। কনসেন্ট্রেটেড লোডের কারণে মোমেন্টটা হচ্ছে, আমরা যেহেতু একটা পয়েন্ট লোড, আমরা এই প্রবলেমেও দেখাইলাম পয়েন্ট লোড যদি মিড স্প্যানে থাকে তাহলে সেক্ষেত্রে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে কিউএল ইন্টু কিউএল ডিভাইডেড বাই 4। তো কিউ এর ভ্যালু তো আমরা জানি না, কিউ এর ভ্যালু আমরা বের করব, এল এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 10 মিটার ডিভাইডেড বাই 4, এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 2.5 কিলো নিউটন মিটার। সেম একইভাবে যদি এটাকে আমরা নিউটন মিলিমিটারে কনভার্ট করতে চাই তাহলে ভ্যালুটা আসছে 2.5 কিউ ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। তাহলে আমরা এখানে যদি এখন আমাদের এই টোটাল স্ট্রেসের ফর্মুলাতে ব্যাক করি তাহলে আমরা কি কি ভ্যালু জানি আর কি কি ভ্যালু জানি না। প্রথমত আমাদের প্রি স্ট্রেসিং ফোর্স এফ এর ভ্যালু আমরা জানি, এরিয়া আমরা খুব সহজেই বের করতে পারবো যেহেতু আমাদের ডাইমেনশন দেওয়া আছে। এখানে এফ এর ভ্যালু জানি, ইসেন্ট্রিসিটির ভ্যালুও জানি, ওয়াই এর ভ্যালু আমরা খুব সহজে বের করতে পারবো যেহেতু ডাইমেনশন দেওয়া আছে। মোমেন্ট অফ ইনার্শিয়াও আমরা ইজিলি বের করতে পারবো। ডেড লোডের কারণে মোমেন্ট আমরা অলরেডি বের করছি, লাইভ লোডের কারণেও মোমেন্ট আমরা অলরেডি বের করছি। তাহলে এখন আমাদের শুধুমাত্র বের করতে হবে হচ্ছে এ, আই এবং ওয়াই। এ মানে হচ্ছে এরিয়া, যেহেতু ডাইমেনশন হচ্ছে 150 ইন্টু 300, তাহলে এই দুইটা গুণ করলে আমরা এরিয়াটা পাই হচ্ছে 45 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার। সেম ভাবে যেহেতু এটা একটা রেক্টাঙ্গুলার বিম, রেক্টাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসে হচ্ছে বিএইচ কিউব বাই 12। তাই মোমেন্ট অফ ইনার্শিয়া বিএইচ কিউব বাই 12 এর ফর্মুলা যদি বসাই, এখানে বি এর ভ্যালু বা উইথ দেওয়া আছে 150, ডেপথ দেওয়া আছে 300, বিএইচ কিউব ডিভাইডেড বাই 12, পুরোটা ক্যালকুলেশন করলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আসে 33.75 ইন্টু 10⁻⁷ মিলিমিটার টু দি পাওয়ার 4। এবং ইসেন্ট্রিসিটি আমাদের পরীক্ষার প্রশ্নে, সরি আমাদের এখানে প্রশ্নে যে প্রবলেমের প্রশ্নে দেওয়া আছে যে ইসেন্ট্রিসিটিটা হচ্ছে 50 মিলিমিটার, তাই ইসেন্ট্রিসিটি আমরা 50 মিলিমিটার দিয়ে দিলাম। এবং ওয়াইবি, ওয়াইবি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স, যেহেতু টোটাল ডেপথটা হচ্ছে 300 মিলিমিটার, টোটালটা হচ্ছে 300 মিলিমিটার, নিউট্রাল অ্যাক্সিস থাকবে তার মাঝখানে, সো নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে 150 মিলিমিটার, তাই ওয়াই ইকুয়াল টু 150 মিলিমিটার। এখন যদি সব ভ্যালুগুলো আমরা বসাই দেই, যেহেতু বটমে স্ট্রেস জিরো তাই টোটাল স্ট্রেস ইকুয়াল টু জিরো। কম্প্রেসিভ স্ট্রেস প্রথমে এই যে প্রি স্ট্রেসিং কম্প্রেসিভ স্ট্রেস এফ এর ভ্যালু দেওয়া আছে 500 কিলো নিউটন, তাই 500 কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করছি। আর যেহেতু এটা কম্প্রেসিভ ফোর্স তাই মাইনাস, তাই 500 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এরিয়া 45 ইন্টু 10⁻³। আর এরপরে যে প্রি স্ট্রেসিং এর কারণে যে ফ্লেক্সারটা আমরা প্রথম ফার্স্ট কনসেপ্ট থেকে দেখে আসতেছি, এটা যদি একটা বিম হয় তাহলে প্রি স্ট্রেসের কারণে সবসময় নিচে কম্প্রেশন উপরে টেনশন জেনারেট হয়। যেহেতু আমরা বটম ফাইবার নিয়ে কাজ করতেছি, বটম ফাইবার নিয়ে কাজ করার কারণে নিচে হবে কম্প্রেশনের জন্য এখানে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে।
তো মাইনাস এফ এফ এর ভ্যালু হচ্ছে 500 ইন্টু 10⁻³ ইসেন্ট্রিসিটি 50, ওয়াই হচ্ছে 150 ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া যেখানে বের করা আছে 33.75 ইন্টু 10⁻7 প্লাস সেম ভাবে এখন আমরা যদি এক্সটার্নাল লোডের কথা চিন্তা করি, এক্সটার্নাল লোডের কারণে উপরে কম্প্রেশন হয়, নিচে টেনশন হয়। আমরা জানি একটা বিমের ক্ষেত্রে এক্সটার্নাল লোডের কারণে ডিফ্লেকশন হয়, এরকম এরকম ডিফ্লেকশন হলে উপরে কম্প্রেশন আর নিচে টেনশন, এটা আমরা সবাই জানি। যেহেতু আমরা বটম ফাইবার নিয়ে কাজ করতেছি, বটম ফাইবারে যেহেতু টেনশন হয় তাই এখানে এই চিহ্নটা প্লাস, এই চিহ্নটা প্লাস। তো ডেড লোডের কারণে মোমেন্ট আমরা পাইছি 13.5 ইন্টু 10⁶, তার সাথে ওয়াই এর ভ্যালু হচ্ছে 150 ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 33.75 ইন্টু 10⁻7। সেম একইভাবে লাইভ লোডের কারণে মোমেন্টটা পাইছি 2.5 ইন্টু 10⁶, প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 150 আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 33.75 ইন্টু 10⁻7। এই পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিউ এর ভ্যালুটা যেটা আসতেছে, কিউ এর ভ্যালুটা আসতেছে 14.6 নিউটন, 14.6 নিউটন। মানে এটা আসলে ক্যালকুলেশনটা সম্ভবত এখানে ভুল আছে, কারণ আগেরটা যেহেতু 10 কিলো নিউটন আসছে, এই ভ্যালুটাও 14.6 কিলো নিউটন আসতে পারে। মেনলি প্রসেসটা হচ্ছে এই পর্যন্ত, এরপরে জাস্ট ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে আমাদের আনসার। তো থার্ড কনসেপ্টে এরপরেও যতগুলা ম্যাথ আছে, এরপরে যতগুলা এক্সাম্পল প্রায় 4-5টা ম্যাথ যাই আছে, প্রত্যেকটা ম্যাথে হুবহু সেম প্রসেস। এখানে যা করলাম প্রত্যেকটা ম্যাথে হুবহু সেম একই প্রসেস। আমরা আরো দুই একটা ম্যাথ দেখবো, কিন্তু জাস্ট মানে প্রত্যেকটা ম্যাথের ডিফারেন্সটা থাকবে শুধু হয়তো বিমের কন্ডিশনটা, যে এখানে একটা পয়েন্ট লোড আছে আর একটা জায়গায় হয়তো ইউডিএল থাকতে পারে, বা এখানে একটা যে বিমটা আছে সেই বিমটা হচ্ছে রেক্টাঙ্গুলার বিম আছে, কোথাও হয়তো আই সেকশন থাকতে পারে। জাস্ট এটুকু চেঞ্জ, তাছাড়া ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন প্রসিজারে কোথাও কোনো রকম কোনো চেঞ্জ হবে না, একদম হুবহু একই রকম প্রসেস। আমি যদি এরপরে আরো একটা ম্যাথ দেখাই, এক্সাম্পল 4 একটা ইউডিএল এর ম্যাথ দেখাই। এই যে এখানে একটা ইউডিএল এর ম্যাথ আছে, এক্সাম্পল 4.13। এই প্রবলেমটাতে বলা আছে এ প্রি-স্ট্রেসড কংক্রিট বিম সাপোর্টস অ্যান ইম্পোজড লোড অফ 4 কিলোনিউটন পার মিটার ওভার অ্যান ইফেক্টিভ স্প্যান অফ 10 মিটার। তার মানে হচ্ছে এরকম একটা বিম আছে যেটার স্প্যান 10 মিটার এবং এর উপরে যে লোড আছে সে লোডের ভ্যালুটা হচ্ছে 4 কিলো নিউটন পার মিটার। এরপরে বলা আছে দ্য বিম হ্যাজ এ রেক্টাঙ্গুলার সেকশন উইথ এ উইডথ অফ 200 মিলিমিটার এন্ড ডেপথ অফ 600 মিলিমিটার। তার মানে সহজেই কথা থেকে আমরা বুঝতে পারতেছি এই যে রেক্টাঙ্গুলার বিম সেটার উইডথ হচ্ছে 200 মিলিমিটার আর তার হাইট হচ্ছে 600 মিলিমিটার। এটা হচ্ছে তার ডাইমেনশন দেওয়াই আছে। এখান থেকে এরপরে বলা আছে ফাইন্ড দ্য ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্স ইন দ্য কেবল। তার মানে হচ্ছে এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্স দেওয়া আছে, এই প্রি স্ট্রেসিং ফোর্সের ফিগার দেওয়া আছে, এই প্রি স্ট্রেসিং ফোর্স এফ এর ভ্যালু আমরা জানি না, প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটাই এফ এর ভ্যালুটাই আমাদের বের করতে বলতেছে। আর কি বলা আছে, বলা আছে ইফ ইট ইজ প্যারাবোলিক উইথ অ্যান ইসেন্ট্রিসিটি অফ 100 মিলিমিটার এট দ্য সেন্টার। তার মানে হচ্ছে এখানে প্রশ্নে বলা আছে যেহেতু উপরে ইউডিএল লোড আসতেছে, আমরা প্রথমে কেবল প্রোফাইল, যেটা কেবল প্রোফাইল থেকেও দেখে আসলাম, যদি ইউডিএল লোড থাকে, এই যে দেখেন যদি ইউডিএল লোড থাকে, ইউডিএল লোড থাকে এরকম প্যারাবোলিক কেবল প্রোফাইল হয়। তো এখানেও আমাদের সেম ওই জিনিসটাই বলা আছে প্রশ্নে, যে এখানে যে কেবল প্রোফাইল, এই যে দ্য কেবল প্রোফাইল ইজ প্যারাবোলিক উইথ অ্যান ইসেন্ট্রিসিটি অফ 100 মিলিমিটার এট দ্য সেন্টার। তার মানে হচ্ছে এখানে যে কেবলটা আছে সেই কেবলটা হচ্ছে প্যারাবোলিক শেপের কেবল এবং একদম সেন্টার বরাবর, মিড স্প্যানের সেন্টার বরাবর এর ইসেন্ট্রিসিটি হচ্ছে 100 মিলিমিটার। এটাও আমাদের গিভেন ইনফরমেশন প্রশ্নে বলা আছে। এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, প্রথমে বলতেছে ইফ দ্য বেন্ডিং ইফেক্ট অফ প্রি-স্ট্রেস ফোর্স ইজ নালিফাইড বাই দ্য ইম্পোজড লোড ফর দ্য মিড স্প্যান সেকশন নেগলেক্টিং সেলফ ওয়েট অফ দ্য বিম। তার মানে এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের প্রথমে সেলফ ওয়েট, বিমের সেলফ ওয়েটটা বাদ দিয়ে বা বিমের সেলফ ওয়েটটা নেগলেক্ট করে আমাদের বলতেছে যদি উপরের যে পরিমাণ ইউডিএল আছে, প্রি স্ট্রেসিং ফোর্সটা যদি সেম একই পরিমাণ ফোর্সটাকে ব্যালেন্স করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা কত হবে, এফ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা করাইলাম আর এই প্রবলেমটা, এদের মধ্যে মেইনলি বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে আগে আমাদের এই প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা লোডের ভ্যালু বের করছি, আর এখানে লোডের ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা বের করব। তো প্রবলেম সলভিং প্রসিডিউর একই রকম। প্রথমে আমরা যদি প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট চিন্তা করি, প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ইসেন্ট্রিসিটি, তাহলে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট এফ, তার সাথে ডিস্টেন্স হচ্ছে ই, ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু এখন আমাদের এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট। তো এক্সটার্নাল লোডটা যেহেতু এখানে ইউডিএল হিসেবে আছে, আমরা জানি যে কোনো একটা বিমের মিড স্প্যানে যদি ইউডিএল লোড থাকে তাহলে সেই ক্ষেত্রে তার
ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হয় WL²/8। তাই আমরা দুইটা মোমেন্ট, প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট এবং এক্সটার্নাল মোমেন্ট, এই দুইটাকে আমরা ব্যালেন্স করে দিলাম যে একটা ইকুয়াল টু আরেকটা, Fe ইকুয়াল টু WL²/8। তাহলে এখান থেকে যদি আমরা এফ বের করতে চাই তাহলে এফ ইকুয়াল টু ফর্মুলা হবে WL²/8 বা এখানেই ওরা ভ্যালু বসাই দিছে। এর ভ্যালু ইসেন্ট্রিসিটি যেহেতু এখানে প্রশ্নে বলা আছে 100 মিলিমিটার, এই যে ইসেন্ট্রিসিটি 100 মিলিমিটার, বাকি সবকিছু যেহেতু এখানে মিটারে নেওয়া হয়েছে তাই ইসেন্ট্রিসিটি 100 মিলিমিটারটাকেও মিটারে কনভার্ট করে নেওয়া হয়েছে। যেখানে নিচে ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে যে এটা মিটারে কনভার্ট করে নেওয়া। ডাব্লিউ এ ভ্যালু দেওয়া আছে 4 কিলোনিউটন পার মিটার, আর স্প্যান লেন্থ বলা আছে 10 মিটার। তার সাথে WL²/8 ফর্মুলার 8 যদি বসাই দেয় তাহলে সেখান থেকে আমাদের প্রি স্ট্রেসিং যে ফোর্স, প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালু আসে হচ্ছে 500 কিলোনিউটন। তো আমাদের প্রথম যে কন্ডিশন, প্রথম কন্ডিশনে যে প্রি স্ট্রেসিং ফোর্স বের করতে বলছিল বিমের সেলফ ওয়েটটা বাদ দিয়ে, তাহলে সেক্ষেত্রে বিমের সেলফ ওয়েট বাদে আমরা প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা পাইলাম হচ্ছে 500 কিলোনিউটন। সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড পার্টে বলা আছে ইফ দ্য রেজাল্টেন্ট স্ট্রেস ডিউ টু সেলফ ওয়েট ইম্পোজড লোড এন্ড প্রি স্ট্রেসিং ফোর্স ইজ জিরো এট দ্য সফিট অফ দ্য বিম। কথাটার মানে হচ্ছে এখানে যত ধরনের লোড আছে, সেলফ ওয়েট, লাইভ লোড এবং প্রি স্ট্রেস ফোর্স, এই তিনটা রেজাল্টেন্ট এর কারণে যদি সফিটে স্ট্রেস জিরো হয়, সফিটে যদি স্ট্রেস জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রি স্ট্রেস ফোর্সের ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে আমাদের বি কন্ডিশনের প্রবলেম। তিন ধরনের স্ট্রেস, সকল স্ট্রেসের রেজাল্টেন্টের কারণে সফিট, সফিট মানে হচ্ছে এই যে বটম এই পোর্শন, এই পোর্শনে যদি স্ট্রেস জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রি স্ট্রেস ফোর্সটা কত হবে সেই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি দেখি আমাদের টোটাল স্ট্রেসের ফর্মুলা আমরা আগেই জানি। টোটাল স্ট্রেসের ফর্মুলা হলো এটা, যে এটা হচ্ছে আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে অ্যাকশন কম্প্রেসিভ স্ট্রেস, এটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ফ্লেক্সার স্ট্রেস, এবং এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লোডের কারণে ফ্লেক্সার স্ট্রেস। তাহলে এই তিনটা জিনিস আমাদের বের করে নিতে হবে। তো এই তিনটা জিনিসের জন্য আমরা প্রথমে কি কি জানি আর কি কি জানি না সেটা যদি দেখি, আমরা প্রি স্ট্রেসিং ফোর্স এটা এফ, এটার ভ্যালু আমরা জানি না, আলটিমেটলি এটাই বের করব। এরিয়াটা খুব সহজেই আমরা বের করতে পারি। এরিয়া যে এটাই বের করা হয়েছে, এরিয়া এই ইকুয়াল টু ডাইমেনশন দুইটা দেওয়াই আছে, এটার উইডথ হচ্ছে 200 মিলিমিটার আর ডেপথ হচ্ছে 600 মিলিমিটার। এই 200 × 600 করলে আমরা টোটাল এরিয়াটা পাবো। 200 × 600 করার কারণে এরিয়াটা আমরা পাইছি 12 × 10⁻⁴ এরপরে আমাদের আরো একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আই, মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু একটা রেক্টাঙ্গুলার সেকশন, রেক্টাঙ্গুলার সেকশনের কারণে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে BH³/12। তাই সেটাই করা হয়েছে। বি এর ভ্যালু 200, এইচ এর ভ্যালু হচ্ছে 600। BH³/12 করলে এখান থেকে ভ্যালুটা আসছে 36 × 10⁻⁸ মিলিমিটার টু দি পাওয়ার 4। আমাদের এখানে ফিগারে বা প্রশ্নেই বলা আছে যে একদম মিডি স্প্যানে তার ইসেন্ট্রিসিটি হচ্ছে 100 মিলিমিটার, এবং ওয়াই বার মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স। তো নিউট্রাল অ্যাক্সিস মানে পুরো আমাদের বিমটা ডেপথ দেওয়া হচ্ছে 600 মিলিমিটার, তার মানে হচ্ছে তার নিউট্রাল অ্যাক্সিস থাকবে 600-র অর্ধেক 300 মিলিমিটারে। তাই ওয়াই ইকুয়াল টু 300 মিলিমিটার, এটা মিটার না, এটা জাস্ট লিখতে ভুল আছে, এটা হচ্ছে 300 মিলিমিটার। তাহলে এরপরে আমরা জাস্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করি। তাহলে আমাদের এখানে যদি খেয়াল করি এফ এর ভ্যালুটা আমরা বের করব, এ অলরেডি জানি, এফ বের করব, ই এর ভ্যালু জানি, ওয়াই এর ভ্যালু জানি, আই এর ভ্যালু জানি, ওয়াই এর ভ্যালু জানি, আই এর ভ্যালু জানি। শুধুমাত্র এখন যেটি জিনিসটা জানি না সেটা হচ্ছে আমাদের মোমেন্টের ভ্যালু। তাহলে এখানে দুই ধরনের লোড আছে, একটা হচ্ছে এই যে লাইভ লোড, উপর থেকে লাইভ লোড পড়তেছে, আর তার সাথে হচ্ছে এটার ডেড লোড হিসেবে সেলফ ওয়েট। তার আমরা যদি প্রথমে সেলফ ওয়েটটা বের করতে চাই, একই প্রসেস, আগে যে প্রসেস করলাম সেম একই প্রসেস, জাস্ট তাদের ডাইমেনশন গুণ করে এরিয়া বের করতে হবে, এরিয়ার সাথে আমাদের ইউনিট ওয়েট গুণ করতে হবে। তো ডাইমেনশন যেহেতু উইথ দেওয়া আছে 200 মিলিমিটার, 200 মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে আসে 0.2, আর ডেপথ দেওয়া আছে 600 মিলিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করলে ভ্যালুটা আসে 0.6, তার মানে 0.2 × 0.6 ইন্টু ইউনিট ওয়েট হচ্ছে 24। এই পুরোটা যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিমের সেলফ ওয়েট আসে হচ্ছে 2.88 কিলোনিউটন পার মিটার। তাহলে আমরা সেলফ ওয়েটের কারণে ইউডিএলটা পাইলাম 2.88, এবং আমাদের এখানে প্রশ্নে লাইভ লোডটা দেওয়া আছে 4 কিলোনিউটন পার মিটার। তো আমরা চাইলে আগের প্রবলেমে কি করছিলাম দেখেন, আগের প্রবলেম হচ্ছে ডেড লোডের কারণে আলাদা একটা মোমেন্ট বের করছিলাম, লাইভ লোডের কারণে আলাদা একটা মোমেন্ট বের করছিলাম। এখনো যদি কেউ এটা করতে চান তাতে কোনো অসুবিধা নাই, আপনি এই 2.88 যেটা পাইলাম, এই 2.88 দিয়ে একটা আলাদা মুভমেন্ট বের করতে পারেন, এই 4 দিয়ে আলাদা আর একটা মুভমেন্ট বের করতে পারেন, বের করে আলাদা আলাদা এখানে ভাবে বসাইতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা এখানে কি করা আছে, এখানে টোটাল দুইটা লোডকে একসাথে যোগ করে টোটাল লোড বের করে তারপরে একটা মুভমেন্ট বের করা হয়েছে, যার কাছে যেটা সুবিধা মনে হয়। কেউ যদি আগের প্রবলেমটার মতো
জাস্ট এই ডেড লোডের কারণে মোমেন্ট আলাদা, লাইভ লোডের কারণে মোমেন্ট আলাদা বের করে তারপরে ফর্মুলাতে বসান, তাতেও কোনো অসুবিধা নাই। কেউ যদি এরকম বের করার পরে দুইটা লোড একসাথে করে টোটাল লোড বের করার পরে সেখান থেকে ফর্মুলায় বসান, তাতেও কোনো অসুবিধা নেই। তো এখানে দুইটা লোড, ডেড লোড আসছে 2.88, লাইভ লোড প্রশ্নে দেওয়া আছে 4 কিলো নিউটন পার মিটার। দুইটা যোগ করার পরে টোটাল ডিস্ট্রিবিউটেড লোড আসে 6.88 কিলো নিউটন পার মিটার। তো এটা পুরোটাই যেহেতু ইউডিএল লোডের কারণে আমাদের মোমেন্টের ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে WL² বাই 8। তো সেটা যদি এখানে বসানো হয় WL²/8, তাহলে W এর ভ্যালু হচ্ছে 6.88, এল এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 8। এটা করলে ম্যাক্সিমাম মোমেন্ট আমাদের ভ্যালু আসে 86 কিলো নিউটন মিটার। তো সেম একইভাবে কিলো নিউটন থেকে নিউটন নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, এবং মিটার থেকে মিলিমিটারে নিতে হলেও 1000 দ্বারা গুণ করতে হয়। দুইটা যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের নিউটন মিলিমিটার ইউনিটের ভ্যালুটা আসে হচ্ছে 86 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। এখন আমাদের সব ভ্যালু বের করা শেষ। এখন আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনে আমরা টোটাল স্ট্রেসের ভ্যালুগুলো বসাই দিব। আমাদের প্রশ্নে বলা আছে, কন্ডিশনে বলা আছে যে সফিটে স্ট্রেসটা 0। তো সফিট মানে আমরা জানি হচ্ছে বটম পয়েন্ট, তার মানে বটম পয়েন্টে আমরা টোটাল স্ট্রেসের ভ্যালুটা 0 বসাই দিব। তো বটম পয়েন্টে যদি টোটাল স্ট্রেসের ভ্যালুটা 0 বসাই, যেহেতু F/A যেটা অলওয়েজ কম্প্রেসিভ স্ট্রেস দেয়, তাই এটা অলওয়েজ নেগেটিভ। তার সাথে এটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ফ্লেক্সার স্ট্রেস। আমরা জানি প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে সবসময় বিমের বটমে হয় কম্প্রেশন, উপরে হয় টেনশন। তো যেহেতু আমরা বটম নিয়ে কাজ করতেছি, তাই আমরা দিব -FEY। তো সেটা ইউজ করা হচ্ছে -FEY/I। এফ এর ভ্যালুটা আমরা জানি না, বের করব। ই এর ভ্যালুটা হচ্ছে 100, প্রশ্নে বলা আছে। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 300, আই এর ভ্যালুটা হচ্ছে 36 ইন্টু 10⁸। আর এক্সটার্নাল মোমেন্টের লোডের কারণে আমরা জানি এক্সটার্নাল লোডের কারণে উপরে হয় কম্প্রেশন এবং নিচে হয় টেনশন। তাই যেহেতু আমরা বটম নিয়ে কাজ করতেছি, তাই এক্সটার্নাল লোডের কারণে যে মোমেন্ট, সেখানে আমরা সাইনটা পজিটিভ বসাইছি। এখানে মোমেন্টের ভ্যালু হচ্ছে 86 ইন্টু 10⁶, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 300, এবং মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 36 ইন্টু 10⁸। এখন যদি পুরোটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা আসে হচ্ছে 430 ইন্টু 10⁻³ নিউটন, যেটাকে কিলো নিউটনে কনভার্ট করলে ভ্যালুটা আসে হচ্ছে 430 কিলো নিউটন। আর আমাদের হচ্ছে দুটা গিভেন কন্ডিশন। প্রথম কন্ডিশনে বলছিল যে বিমের সেলফ ওয়েট বাদ দিয়ে তার প্রি স্ট্রেসিং ফোর্সটা বের করতে, সেটা আমরা বের করছি। প্রি স্ট্রেসিং ফোর্স ইজ 500 কিলো নিউটন। আর সেকেন্ড কন্ডিশনে বলতে সেখানে যতগুলা ফোর্স আছে, সেলফ ওয়েট, এক্সটার্নাল লোড, প্রি স্ট্রেসিং ফোর্স, সবগুলো একসাথে যদি আমরা চিন্তা করে যদি তার সফিটি স্ট্রেস 0 রাখতে চাই, তাহলে কি পরিমাণ প্রি স্ট্রেসিং ফোর্স লাগবে সেটা বের করতে। তো সেটা আমরা বের করে দেখলাম যে সেই ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে আমাদের ফোর্স লাগবে 430 কিলো নিউটন। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? কেউ কোথাও বুঝতে পারেন না এমন কেউ আছেন? কারো কোথাও কোনো অসুবিধা থাকলে বলতে পারেন, যে কোথাও কোনো পয়েন্টে বুঝতে পারেন নাই এমন কিছু থাকলে বলতে পারেন। টপ ফাইবারের জন্য শর্ত এই সেন্সে থাকে না যে আমাদের প্রি স্ট্রেসিং এর উদ্দেশ্যটা কি। প্রি স্ট্রেসিং এর উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমাদের বিমের মধ্যে কোনো ধরনের ক্র্যাক না আসে, অর্থাৎ আমাদের বিমটাকে আমরা কম্প্রেশনে রাখতে চাই। কারণ আমাদের কংক্রিট সবসময় কম্প্রেশন ভালো নিতে পারে। যদি কংক্রিটের মধ্যে শুধু কম্প্রেসিভ স্ট্রেস থাকে তাহলে সেখানে ক্র্যাক আসবে না, টেনশন আসলে তখন ক্র্যাক আসে। এখন বটম আমরা কেন বলতেছি, কারণ আমাদের মেইন কনসার্নটাই হচ্ছে এক্সটার্নাল লোড। তো এক্সটার্নাল লোড যদি বেশি হয়, এক্সটার্নাল লোড যত বেশি হবে, নিচে তত বেশি টেনশন হবে, উপরে তত বেশি কম্প্রেশন হবে, তাই তো? তাহলে আমাদের প্রি স্ট্রেসিং এর কনসেপ্টটা কি? প্রি স্ট্রেসিং এর কনসেপ্ট হচ্ছে আমাদের বটমে যে টেনশন হয়, এই টেনশনটাকে আমাদের কমাইতে হবে। আইদার এখানে এই টেনশনের ভ্যালুটা 0 করতে হবে, অথবা এত মানে এমন ভাবে কমাইতে হবে যাতে আমাদের কংক্রিটের ভিতর কোনো ধরনের ক্র্যাক ডেভেলপ না করে। এই জন্যই আমরা সাধারণত যখন ডিজাইন করা হয়, যখন এই প্রি স্ট্রেসিং ফোর্স দেওয়া হয়, সেই ক্ষেত্রে চিন্তা করা হয় যে আমি প্রি স্ট্রেসিং ফোর্সটা এমন এই লেভেলে দিব যাতে আমাদের এই বটমের এখানে এখানে কোনো ধরনের কোনো কম্প্রেসিভ স্ট্রেস, সরি টেনসাইল স্ট্রেস না থাকে, বা এখানে জিরো স্ট্রেস হয়। জিরো স্ট্রেস হলে তো এখানে কোনো অসুবিধা নেই। জিরো স্ট্রেস হলে তো আমাদের আহ, আমাদের যে কংক্রিট যেটা আছে, কংক্রিটে তো কোনো ধরনের ক্র্যাক ট্র্যাক কোনো কিছু আসবে না। আর টপ নিয়ে চিন্তা করা হয় না, কারণ কি? কারণ টপ থাকে সবসময় কি থাকে, কম্প্রেশনে থাকে। মানে যত বেশি লোড দিব উপরে তত বেশি কম্প্রেশন থাকবে। তো কম্প্রেশন থাকলে তো আমাদের কংক্রিটের আসলে অসুবিধা নাই। এজন্য আসলে টপ নিয়ে খুব একটা বেশি চিন্তা করা হয় না, বটমটা নিয়ে কনসার্নটা বেশি।
না বুঝলেও ধরে নেওয়ার তো কোনো অপশন নাই, এখানে তো প্রত্যেকটা মানে ক্লিয়ার করে বলাই থাকে। যেমন এই প্রবলেমটার জন্য যদি বলি, এখানে বলা আছে কি সফিট অফ দা বিম। এখন সফিট মানে কি, এটা তো মানে টেস্ট আপনার বোঝা উচিত। সফিট মানে হচ্ছে আমরা জাস্ট নিচের যে অংশটা, নিচের যে সারফেসটা, এটাকে আমরা বলবো হচ্ছে সফিট। আচ্ছা, আচ্ছা, পর আগেরটা তো বলি, এখানে বলা আছে ইফ দ্য প্রেসার লাইন পাসেস থ্রু দ্য আপার কার্ন অফ দ্য সেকশন। আচ্ছা, আপার কার্ন অফ দ্য সেকশন মানে হচ্ছে আমরা সেকেন্ড কনসেপ্ট যখন পড়ি তখন হচ্ছে প্রেসার লাইন পড়ছি। তো প্রেসার লাইন পড়ার সময় আমরা কি করছিলাম, প্রেসার লাইন দেখছিলাম, প্রেসার লাইনটা মোটামুটি এরকম যায়। প্রেসার লাইনের পজিশন বের করার অনেক ম্যাথ ট্যাথ আমরা করছিলাম, বেশ কিছু ম্যাথ ট্যাথ করছিলাম গত ক্লাসেও। আমরা প্রেসার লাইনের কয়েকটা ম্যাথ করছি, লাস্ট ফ্রাইডে তো প্রেসার লাইনের কিছু ম্যাথ করছি। এই প্রেসার লাইনটা আমাদের এই উপরের এইভাবে যাওয়া কথাটার মানে কি, সাধারণত আমরা যদি এই বিমটাকে চিন্তা করি, এই বিমটাকে চিন্তা করলে উপরে কি থাকে, একটা বিমের এক্সটার্নাল লোডের কারণে উপর নিউট্রাল এক্সিসের উপরে থাকে কম্প্রেশন, আর নিচে থাকে হচ্ছে টেনশন। এই উপরের কম্প্রেশন, নিচে টেনশন। এখন প্রেশার লাইনটা যদি কম্প্রেশন জোন দিয়ে যায়, কম্প্রেসিভ জোন দিয়ে যায়, তার কথাটার মানে হচ্ছে এখানে যে রেজাল্টেন্টটা, প্রি স্ট্রেসিং ফোর্স এবং এক্সটার্নাল লোড, এদের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা কম্প্রেশনের মধ্যেই আছে। এই জন্যই আমরা সেখান থেকে বুঝতে পারি যে যেহেতু রেজাল্টেন্টটা কম্প্রেশন আছে, তার মানে হচ্ছে আমাদের বটমে কোনো টেনশন নাই, বটমের রেজাল্টেন্টটা কম্প্রেশনেই আছে, কম্প্রেসিভই আছে। এই জন্য এই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে জিরো ধরে নিছি। এই জন্য আমরা এখানে বটমে স্ট্রেসটা জিরো ধরে নিছি। বুঝা গেছে? কম্প্রেশনে থাকলে এখানে আইদার মানে বটম স্টেজটা আসলে জিরো না, বটম স্টেজটা নেগেটিভ সামথিং আসার কথা। নেগেটিভ কত সেটা তো আমরা জানি না। এই জন্য জাস্ট আমরা ফর সেফটি এখানে জিরো ধরে নিচ্ছি, যে এখানে কোনো টেনসাইল স্ট্রেস নাই, জিরো। অন্যান্য প্রবলেমের ক্ষেত্রেও দেখবো যে আসলে কি থাকতে পারে না থাকতে পারে। দেখি আমরা আরো একটা প্রবলেম দেখি, এখান থেকে আরেকটা প্রবলেম দেখে আমরা থার্ড কনসেপ্টটা শেষ করে দিব। এখানে যতগুলা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথে হুবহু সেম প্রসেসই ফলো করা হয়েছে, শুধুমাত্র পার্থক্য হইতে পারে হচ্ছে বিমের লোডিং কন্ডিশন। বা যেমন কিছুক্ষণ আগে আমরা দুইটা রেক্টাঙ্গুলার বিম করলাম, এখানে একটা আই সেকশন আছে, এগুলো আর কি চেঞ্জ থাকতে পারে। তো এখানে ধরেন যদি আই সেকশনও থাকে, তাহলে চেঞ্জ কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে শুধুমাত্র এরিয়া বের করা, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এরিয়াটা আমরা ওইখানে খুব ইজিলি বের করতে পারছি, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন সেকশন নিয়ে নিয়ে সেই তারপরে এরিয়াটা বের করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সবগুলাই সিম্পল সবল আসলে। কারণ যদি সাপোর্ট কন্ডিশন যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে মুভমেন্ট বের টের করা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো এখানে তো আমাদের আসলে মানে উদ্দেশ্যটা হচ্ছে প্রি স্ট্রেসিং কনসেপ্ট শেখা, তো সেখানে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস তো এই কোর্সের মেন উদ্দেশ্য না। তো আমরা এখান থেকে লাস্ট আরেকটা প্রবলেম দেখি, এই যে এক্সাম্পল 1.4 টি ওয়াই লিনের বই থেকে। আপনাদের বই বই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমার ওই এই প্রি স্ট্রেসের যে বইগুলো, সেগুলো আছে হচ্ছে আমার অফিসের পিসিতে। তো আমার আসলে সারাদিন অনেক ব্যস্ততার কারণে এটা আমার মনে ছিল না। আমি চেষ্টা করবো কালকে আপনাদের বইটা গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়ার। আর আপনাদের গতকালকার রেকর্ডিংটা মনে হয় আমি আগে সেই স্টিল ক্লাসরুমে আপলোড করে ফেলছিলাম, তো ওইটা আমি আবার কারেক্ট করে এই ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। এই প্রবলেমটা যদি দেখি, এখানে বলা আছে প্রি স্ট্রেসড কংক্রিট রেক্টাঙ্গুলার বিম 20 ইঞ্চি হ্যাজ এ সিম্পল স্প্যান অফ 24 ফিট। তার মানে এরকম একটা রেক্টাঙ্গুলার বিম আছে যেটার উইডথ হচ্ছে 20 ইঞ্চি, ডেপথ 30 ইঞ্চি। এটা স্প্যানটা হচ্ছে 24 ফিট। একটা সাপোর্ট থেকে আর একটা সাপোর্টের ডিস্টেন্স হচ্ছে 24 ফিট। ইজ লোডেড বাই ইউনিফর্মলি লোড অফ 3 কিপ পার ফিট। এর উপরে একটা ইউডিএল লোড বসানো আছে, সেই ইউডিএল লোডের ভ্যালুটা হচ্ছে 3 কিপ পার ফিট, ইনক্লুডিং ইটস ওন ওয়েট। তার মানে হচ্ছে 3 কিপ পার ফিটের মধ্যে এর সেলফ ওয়েটটা যোগ করাই আছে, অ্যাড করাই আছে, ইনক্লুড করা আছে। দ্য প্রি স্ট্রেসিং টেন্ডন ইজ লোকেটেড অ্যাজ শোন ইন ফিগার। এখানে যে প্রি স্ট্রেসিং টেন্ডন যেটা আছে, এই যে প্রি স্ট্রেসিং টেন্ডন দেখানো আছে, এরকম একটা স্ট্রেট টেন্ডন, and produces an effective pre-stress of 360 কিপ। এখানে প্রি-স্ট্রেসিং যে ফোর্স, প্রি-স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে 360 কিপ। এখান থেকে বলতেছে কম্পিউট দ্য ফাইবার স্ট্রেসেস ইন দ্য কংক্রিট এট মিড স্প্যান অফ দ্য সেকশন। তার মানে হচ্ছে এই যে বিমটা আছে, এই বিমটার একদম মিড স্প্যানে, বটম এবং টপে যে ফাইবার স্ট্রেস, সেই স্ট্রেসের ভ্যালুটা আমাদের বের করতে বলতেছে। আগে যে দুইটা প্রবলেম করলাম, একটা ক্ষেত্রে প্রি স্ট্রেসিং ফোর্স দেওয়া ছিল না, প্রি স্ট্রেসিং ফোর্স বের করতে বলছে। আর একটা ক্ষেত্রে এক্সটার্নাল লোড দেওয়া ছিল না, এক্সটার্নাল লোড বের করতে বলছিল। এখানে দুই ধরনের লোডই দেওয়া আছে, এক্সটার্নাল লোড বা প্রি স্ট্রেস ফোর্স দুইটাই দেওয়া আছে। এখান থেকে জাস্ট আমাদের এই মিড স্প্যানে, বটম এবং টপে তার স্ট্রেস কত, ফাইবার স্ট্রেসটা বের করতে বলতেছে।
তো এটা যদি আমরা বের করি তাহলে আমরা আসলে কিভাবে বের করতে পারি? আমাদের টোটাল স্ট্রেসের ফর্মুলা তো আমাদের জানা। টোটাল স্ট্রেসের ফর্মুলা হলো ওই যে এটা, এফ ইকুয়াল টু এফ বাই এ মাইনাস, এখানে প্লাস মাইনাস এফ ই ওয়াই দিয়ে আরো একটা টার্ম ছিল, প্লাস মাইনাস এম সি ডিভাইডেড বাই আই অথবা এম ওয়াই ডিভাইডেড বাই আই। এইটুকু আমরা পরে আসি, এই প্রবলেমটা অনেক ছোট প্রবলেম। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে চিন্তা করতে হবে যে এখানে যে ইউডিএলটা আছে, সেই ইউডিএলটা যে লোডটা আছে, আমাদের প্রি স্ট্রেসিং এর কনসেপ্টটা কি? এই থার্ড কনসেপ্টের নামই হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। তাহলে এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্সটা আছে, সেই প্রি স্ট্রেসিং ফোর্সটা চেষ্টা করবে উপর থেকে সেই লোডটা পড়তেছে সেই লোডটাকে ব্যালেন্স করার অর্থাৎ যদি সম্ভব হয় সেই লোডের সমপরিমাণ লোড দিয়ে লোডটাকে নিউট্রাল করে দেওয়া, অথবা সম্ভব না হলে লোডটাকে কতটুকু কমানো যায় সেটা কমানো, ভ্যালুটা কমাই দেওয়া, সেফ ভ্যালুতে নিয়ে আসা। তাহলে এখানে উপর থেকে লোড পড়তেছে 3 কিপ পার ফিট, আর আমাদের এখানে প্রি স্ট্রেসিং ফোর্স দেওয়া আছে হচ্ছে 360 কিপ। তাহলে আমাদের এই 360 কিপ কি পুরাটা 3 কিপ পার ফিট এই টোটাল লোডটাকে ব্যালেন্স করতে পারবে কিনা সেটা আমাদের প্রথমে বের করে দিতে হবে। তো সেটা কিভাবে বের করবো? সেটা বের করবো হচ্ছে এই যে প্রথমে একদম এই ক্লাস শুরু করার আগে একটা প্রমাণ দেখালাম বা ডেরিভেশন দেখালাম, যে ডেরিভেশনে ছিল যদি ইউডিএল লোডিং থাকে, উপর থেকে যদি ইউডিএল লোডটাকে রেজিস্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রি স্ট্রেসিং ফোর্স বের করার যে ফর্মুলা, এই যে প্রি স্ট্রেসিং ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 জি, আমরা বললাম 8 ই, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ই, যেখানে দেখাইছে এফ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ই। তাহলে এখন আমরা এই ফর্মুলা দিয়ে যে কোনো, যেহেতু আমরা এখানে এফ জানি, ডাব্লিউটা যদি বের করতে পারি, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা প্রথমে বের করে নিব যে 360 যে প্রি স্ট্রেস ফোর্স আছে এইটা আসলে কতটুকু লোডকে ব্যালেন্স করতে পারতেছে। তো প্রথমে যদি আমরা সেই ভ্যালুটা বের করি, এই যে সেই ভ্যালুটা যদি বের করি, আমাদের এখানে ফর্মুলাটা ছিল কি? ফর্মুলাটা ছিল হচ্ছে এফ ইকুয়াল টু, এই যে এফ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ই, বা এর আগে যে দুইটা আমরা কনসেপ্ট ইউজ করলাম সেই কনসেপ্ট দিয়েও করা যায়। একই কনসেপ্ট, যে আমাদের প্রথমত যদি প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্ট চিন্তা করি, প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে মোমেন্টটা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, প্রি স্ট্রেসিং ফোর্সটা হচ্ছে এফ, আর ডিসটেন্স হচ্ছে ইসেন্ট্রিসিটি ই, ইকুয়াল টু এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 বা ইউডি এর কারণে মোমেন্ট ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। তো এখান থেকে যদি এই ফর্মুলাতে আমরা বসাই দেই, তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলাটা আসে 8 এপি ডিভাইডেড বাই এল স্কোয়ার। এখানে 8 তো ফর্মুলার, এফ এর হলো প্রশ্নে দেওয়া আছে 360 কি, ই যেটা এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি হচ্ছে এখানে ফিগার দেওয়া আছে, ফিগারে এই যে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই বরাবর আমাদের কেবল আছে, কেবল নিউট্রাল অ্যাক্সিস থেকে কেবলের ডিসটেন্স হচ্ছে এই যে প্রশ্নে বলা আছে 6 ইঞ্চি। তাই সেটা এখানে বসানো আছে, যেহেতু বাকি ডিস্টেন্স এল এর ভ্যালুটা 24 ফিটে বসানো আছে, তাই এই ইসেন্ট্রিসিটি যে ভ্যালুটা 6 ইঞ্চিতে ছিল, 6 ইঞ্চি থেকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করে নিছি। তো এটা পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেখান থেকে ডাব্লিউ এর ভ্যালুটা আসছে 2.5 কিপ পার ফিট। ডাব্লিউ বি কথাটার মানে হচ্ছে ব্যালেন্সিং ইউডিএল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রি স্ট্রেসিং ফোর্স যেটা আছে, সেই প্রি স্ট্রেসিং ফোর্সটা 2.5 কিপ পার ফিট এই পরিমাণ ফোর্সকে বা লোডকে সে ব্যালেন্স করতে পারে। কিন্তু আমাদের প্রশ্নে যে ফোর্সটা দেওয়া আছে সেই ফোর্সটা হচ্ছে 3 কিপ পার ফিট। তার মানে এখান থেকে প্রশ্ন আসতেছে উপর থেকে ইম্পোজ হইতেছে 3 কিপ পার ফিট, আর আমি এখানে ব্যালেন্স করতে পারতেছি হচ্ছে 2.5 কিপ পার ফিট। তাহলে এখনো 0.5 কিপ পার ফিট আনব্যালেন্স থেকে যেতেছে। এই আনব্যালেন্স ফোর্সের কারণে আমাদের মেনলি স্ট্রেস জেনারেট করবে। তো সেটা যদি আমরা দেখি যে নেট ডাউনওয়ার্ড আনব্যালেন্স ফোর্স ফর দ্য কংক্রিট বিম ইজ 3 - 2.5, তাহলে 0.5 কিপ পার ফিট। এখন এই যতটুকু আনব্যালেন্স ফোর্স আছে বা লোড আছে, সেই আনব্যালেন্স লোডের জন্য আমরা মোমেন্ট বের করব। তো 0.5 কিপ পার ফিট যে ইউডিএলটা আছে সেটার জন্য যদি আমরা মোমেন্ট বের করি, মিড স্প্যানে মোমেন্টের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। এখানে শুধুমাত্র আমাদের আনব্যালেন্স ফোর্স হচ্ছে 0.5, স্প্যান লেন্থ বলা আছে 24 ডিভাইডেড বাই 8। এটা যদি ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 36 কিপ ফিট। তো কিপ ফিট থেকে যদি আমরা আবার পাউন্ড ইঞ্চিতে কনভার্ট করতে চাই, আমরা জানি কিপ থেকে পাউন্ডে কনভার্ট করতে 1000 দ্বারা গুণ করতে হয়, এবং ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে 12 দ্বারা গুণ করতে হয়। তো যদি 1000 ইন্টু 12 দ্বারা গুণ করি এই 36 কে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসছে 432,000 পাউন্ড ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা মোমেন্ট পাইছি। আমাদের এখন জাস্ট টোটাল স্ট্রেসের যে ফর্মুলা, টোটাল স্ট্রেসের ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসাই দিব। তো টোটাল স্ট্রেসের ফর্মুলাতে যদি ভ্যালু বসাই, এখানে ফর্মুলাটা হচ্ছে মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস বা মাইনাস প্লাস এম ওয়াই বাই আই। এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে যে মাঝখানে যে অংশটুকু এফ ই ওয়াই ওইটা নাই কেন, এফ ই ওয়াই বাই আই এই অংশটুকু কেন নাই? এই অংশটুকু না থাকার ব্যাখ্যা হচ্ছে
এই যে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে যে মোমেন্ট বা প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে যে ফ্লেক্সার স্ট্রেস, এটা অলরেডি আমরা এখানে কনসিডার করে ফেলছি। আমরা যে বলতেছি যে 3 কিপ পার ফিটের মধ্যে থেকে 2.5 কিপ পার ফিট এই এই ব্যালেন্স করতেছে, প্রি স্ট্রেসিংটা ব্যালেন্স করতেছে হচ্ছে এই ফোর্সটার মাধ্যমে বা এই স্ট্রেসের মাধ্যমে। তাই যেহেতু এটা আমরা এখানে ইউজ করে ফেলছি, এটা হচ্ছে ইফেক্টটা, সেই ইফেক্টটা যেহেতু আমরা এখানে ইউজ করে ফেলছি, তাই আলটিমেটলি স্ট্রেস ক্যালকুলেশনের সময় আমাদের এই অংশটা আর ইনক্লুড করা হয় নাই। বাকি যে দুটো অংশ, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস আর এক্সটার্নাল লোডের কারণে যে স্ট্রেস, সেই দুটা এখানে মেনলি কনসিডার করা হয়েছে। এখন যদি আমরা ফাইবার স্ট্রেস বের করতে চাই, স্ট্রেস বের করার ফর্মুলাতে যদি বসাই দেই, -F/A, এফ এর ভ্যালু হচ্ছে 360 কিপ, পাউন্ডের নিলে হচ্ছে 1000 দ্বারা গুণ, ডিভাইডেড বাই এরিয়া, এরিয়া হচ্ছে 20 ইন্টু 30, 20 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি, দুইটা গুণ করলে ভ্যালু আসে 600, মাইনাস প্লাস এম এর ভ্যালুটা আমরা এখান থেকে দেখে আসছি, এই যে 432,000 ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স। যেহেতু আমাদের বিম যেটা আছে, বিমটার ডেপথ দেওয়া হচ্ছে 30 ইঞ্চি, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থাকবে হচ্ছে 15 ইঞ্চিতে, y equal to 15 ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু একটা রেক্টাঙ্গুলার বিমের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে bh কিউব বাই 12, তাই bh কিউব বাই 12 করে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আসলে দেখাই নাই, মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাশে দেখাই দিতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে bh কিউব বাই 12, b এর ভ্যালু হচ্ছে 20 আর h এর ভ্যালু হচ্ছে 30, সেটা ক্যালকুলেশন করে মেনলি এখানে ভ্যালুটা আসে 45,000। তো এখান থেকে আমরা যদি জাস্ট ক্যালকুলেশন করে ভ্যালুটা বসাই, পরবর্তীতে আমাদের কাজ ইজি হয়ে যায়। এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে -600, আর এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসছে 144। আর এখানে মাইনাস প্লাস বা প্লাস মাইনাস এটাই বলি না কেন, সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। এখন যদি আমরা টপ ফাইবারে বের করতে চাই, প্রথম ভ্যালুটা তো অলওয়েজ নেগেটিভ, এটা তো অলওয়েজ কম্প্রেসিভ। আর এই এম ওয়াই যেটা, এটা হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে স্ট্রেস। টপ ফাইবারে যদি বের করতে চাই, তাহলে একটা বিমের যদি টপে চিন্তা করি, টপে এক্সটার্নাল লোডের কারণে টপে থাকে কম্প্রেশন আর বটমে থাকে টেনশন এক্সটার্নাল লোডের কারণে। তাই টপ ফাইবারে যখন বের করতেছি এটাও নেগেটিভ, যেহেতু উপরে কম্প্রেশন থাকে এটাও নেগেটিভ, -600 -144, তাহলে -744। যখন বটমে বের করতেছি তখন এটা অলওয়েজ নেগেটিভ, তার সাথে হচ্ছে যেহেতু বটমে এক্সটার্নাল লোডের কারণে বটমে থাকে টেনশন, তাই পরেরটুকু পজিটিভ, তাহলে -600 +144, সেক্ষেত্রে বটম ফাইবারটা হচ্ছে -456 psi। তো এতটুকুই আমাদের প্রবলেম বের করতে বলতেছে, জাস্ট ফাইবার স্ট্রেস বের করতে বলতেছে, তার মানে টপ আর বটমের স্ট্রেস বের করতে বলতেছে। তা আমরা প্রথমে দেখলাম যে আমাদের এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্স আছে, সেই প্রি স্ট্রেসিং ফোর্স কতটুকু লোডকে ব্যালেন্স করতে পারে। তারপরে যতটুকু আনব্যালেন্স লোড ছিল, সেই আনব্যালেন্স লোড দিয়ে আমরা টপ এবং বটমে ফাইবার স্ট্রেসটা বের করলাম। হ্যাঁ, রেজাল্ট একই আসবে, রেজাল্ট একই আসবে, কিন্তু এখানে আসলে এই এই যে প্রবলেমটা করাইলাম, এই প্রবলেমটা হচ্ছে টি ওয়াই লিনের বই থেকে করা। এই প্রবলেমের হচ্ছে রিকোয়ারমেন্টে বলে দিছে যে সলভ দ্য প্রবলেম বাই থার্ড কনসেপ্ট মেথড অফ লোড ব্যালেন্সিং। এই জন্য আমরা এই প্রবলেমের ক্ষেত্রে মানে যদি এই পুরো প্রশ্নে স্পেসিফিক্যালি বলে দেয় যে কোন কনসেপ্ট ইউজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই কনসেপ্ট দিয়েই সলভ করতে হবে। এটা যদি আমরা সেই প্রথমের মতো প্রথমে যেটা করছিলাম যে টার্নস কংক্রিট ইনটু অ্যান ইলাস্টিক ম্যাটেরিয়াল, ওই কনসেপ্ট দিয়ে করলেও সেম অ্যান্সার আসবে, মাঝখানে প্রেশার লাইনের যে কনসেপ্ট, প্রেশার লাইন দিয়ে করলেও সেম একই অ্যান্সারই আসবে। বোঝা গেছে? অ্যানালাইসিস আমরা হচ্ছে একটা বিম তো যতভাবেই করি না কেন, যেই কয় মেথডেই করি না কেন, সব ক্ষেত্রেই তো সেম অ্যান্সারই আসবে, জাস্ট প্রসিডিউরটা এক এক মেথডের জন্য এক এক রকম। এটাতে আর কারোর কোনো সমস্যা আছে বা কারোর কোনো কিছু জানার আছে? আমাদের এই প্রি স্ট্রেসিং কনসেপ্ট চ্যাপ্টারটা শেষ, আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে প্রি স্ট্রেস লস। সেটা হচ্ছে আমরা নেক্সট আরো 3টা ক্লাস পাবো। আপনাদের পরীক্ষা হবে হচ্ছে সম্ভবত 30 তারিখ এবং 1 তারিখ, অলরেডি আপনারা হয়তো ডেট পাইছেন। ও আপনাদের কি একটাই থিওরি কোর্স? একটা থিওরি কোর্স হলে আপনাদের পরীক্ষা হবে শুধু শুক্রবারে 1 তারিখে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট আরো আমাদের যতগুলো ক্লাস পাবো, সেই ক্লাসের মধ্যে আমরা প্রি স্ট্রেস লস যেটা বাকি আছে সেটা আমরা শেষ করে ফেলতে পারবো। কালকের ক্লাস টেস্টের সিলেবাস কোনটা দিচ্ছি আমি, ফার্স্ট কনসেপ্ট না সেকেন্ড কনসেপ্ট? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস টেস্টের প্রিপারেশন নিয়ে আসেন, ক্লাস টেস্ট নিব আমরা ক্লাসের শেষের দিকে আর কি, শেষের দিকে ক্লাস টেস্ট নিব, তো সেভাবে প্রিপারেশন নিয়ে আসেন, আর ক্লাস 5টা থেকেই হবে। হ্যাঁ, 3টা টাইপের আর কি।
আর কোনো কিছু?